পরিচারিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ভাটপাড়া মণ্ডলপাড়ায়। তা আমার খুবই ভালো মেয়েটি এবং আমার দিদির সাথে তার খুব ভালো সম্পর্ক। আমার দিদি ব্যাংকের দরকার ছিল, ওকে বলল, "তুই খেয়ে নিবি, আমি ব্যাংক থেকে আসছি।" তা তার ৩টের সময় পর্যন্ত লাস্ট কথা হয়েছে। তারপর আমার দিদি ৪টে সাড়ে ৪টের সময় বাড়ি এসেছে, তখন দেখছি যে ওকে পাচ্ছে না। তখন কাউন্সিলরকে ফোন করেছি যে, "আমি এরকম", কাউন্সিলর ছেলে একটু আমার দিদির জানাশোনা। বলছি যে, "আমি তো ওকে খুঁজে পাচ্ছি না, তাহলে কি মিসিং ডায়েরি করব?" ইন দ্য মিন টাইমে তখন বলছে, "আপনি বাথরুমটা দেখেছেন?" বলছি, "বাথরুম তো খোলা আছে, বাথরুমে আমি কি দেখব?" তখন তাও বাথরুমে ঢুকে গিয়ে দেখে যে তখন এরকম হাঁটু গেড়ে ওরকম সরু দড়ি মতো বসে আছে। তখন চিৎকার করেছে, খবরাখবর হয়েছে। তারপরে সন্ধ্যে ৬টার সময় সব তখন এসে মা দিদির ঘরে জোর করে সব ঢুকে গেছে, ভাঙচুর করেছে। তারপরে বাইরে দিয়ে অনেকক্ষণ ধরে ঘিরে দাঁড়িয়েছিল। আর কি বলব? পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ তদারকি করে গেছে। পুলিশ ২ বার ৩ বার এসছে। সমস্ত ছবি-টবি কি তুলে নিয়ে ভাঙচুর হয়েছে? গেছে। কি কি ভাঙচুর হয়েছে? কাঁচের জানলা, ফ্রিজ, আলমারি, হারমোনিয়াম, চেয়ার, টেবিল, যাবতীয় যা, যা জিনিস ছিল সমস্তই ভাঙচুর করে গেছে। কারা হ্যাঁ? করলো? ভাঙচুরটা কারা করলো? ভা ভাঙচুরটা কারা? ভাঙচুরটা কালীবরতলা থেকে ওরা এসছে। কারা? ওরা কারা? তার মধ্যে ওই মেয়েটির আত্মীয়স্বজনের মাসতুতো ভাই-বোনেরা ছিল, মহিলারা ছিল কালীবরতলার। আরো পাড়ার সব এরা এসে টাকা করেছে। পয়সা কি কোনো লুট হয়েছে? টাকা পয়সা মনে হয় লুট হয়েছে, সেটা তো এখনো ভালো মতো জানতে পারিনি। মনে হচ্ছে কিছু টাকা পয়সা গেছে, চাবি গেছে, এগুলো সব চুরি হয়েছে। পরিচারিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের হনুমান গ্রাম্য বিদ্যালয় সংলগ্ন অবন্তিপুর মণ্ডলপাড়ায়। মৃতার নাম শান্তনা মণ্ডল ওরফে শান্তা, বয়স ৪৬ বছর। ৪০ বছর ধরে বিশিষ্ট শিক্ষাবিদ বিজলি সরকারের বাড়িতে পরিচারিকার কাজ করতেন ওই মহিলা। তিনি বসিরহাটের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ব্যাংকে গিয়েছিলেন বিজলি সরকার। সন্ধ্যের দিকে বাড়িতে ফিরে তিনি শান্তার খোঁজ পাচ্ছিলেন না, অথচ ঘরের দরজা জানলা সবই খোলা ছিল। অবশেষে শৌচালয়ের জানলার সঙ্গে মশারির ছেঁড়া দড়ির সঙ্গে তাকে ঝুলতে দেখা যায়। ভাটপাড়া থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এদিকে পরিচারিকার মৃত্যুর পর তার আত্মীয় পরিজনরা এসে বাড়ির মালিককে দায়ী করে ব্যাপক ভাঙচুর চালায়। ভাটপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। তবে শান্তা মণ্ডলের আত্মঘাতী হয়েছেন নাকি ওকে খুন করা হয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে। ঘটনা নিয়ে শিক্ষাবিদ তথা বাড়ির মালকিন বিজলি সরকার জানান, শান্তা ভীষণ ভালো ছিল। ৪০ বছর ধরে তার বাড়িতে ছিল। ওকে নিজের মেয়ের মতো লালন পালন করে বড় করেছি। কিন্তু বাড়িতে জঙ্গল সাফাই করতে আসা রমেশ বিশ্বাসের সঙ্গে বেশি মেলামেশা করতেই ওর এই পরিণতি। বাড়ির মালকিন জানান, সন্ধ্যের দিকে ব্যাংক থেকে বাড়ি ফিরে তিনি দেখেন দরজা জানলা খোলা, শান্তার কোনো খোঁজ নেই। অবশেষে তিনি দেখেন শৌচালয়ে শান্তা ঝুলছে। তার অনুমান, শান্তার সঙ্গে রমেশের সঙ্গে ঘনিষ্ঠতা তিনি জেনে গিয়েছিলেন। সেই কারণেই রমেশ শান্তাকে মেরে ঝুলিয়ে দিয়েছে। যেটা আমি দুপুর 12:30টার সময় আমার যে কম্পিউটার সিসি ক্যামেরা দেখে, ওই ছেলেটি এলো। আমি একটা নতুন ক্যামেরা বসাবো বলে, যেটাতে অডিও হয়। তো ও দেখতে দেখতে দেখছে 9 ফেব্রুয়ারি রাত্রির বেলা 11টা 44 মিনিটে আমি শান্তা দুজনেই 10:30টার মধ্যে শুয়ে পড়ি। এইবার রাত্রির 11টা 40 মিনিটে ও চুপ চুপ করে দরজা খুলে দিচ্ছে, সাইকেল নিয়ে রমেশ বিশ্বাস ঢুকছে এবং চুপ চুপ করে আমার ঘরে দোতলার সিঁড়ি দিয়েও আমার ঘরে এলো, এসে দরজা বন্ধ করে দিল। এবার আবার 10 মিনিট বাদে সিসি ক্যামেরায় যেটা দেখা যাচ্ছে, ফুটে যাচ্ছে আমার কাছে, আবার নেমে গেল। শান্তা দরজা ফাঁক করলো, বেরিয়ে গেল। আবার কিছু একটা লোকও ছিল সম্ভবত, ওইটা আমি ঝাপসা দেখতে পাইনি। তারপরে 10-12 মিনিট পরে রমেশ আবার ফিরে এলো, শান্তা আবার দরজা খুলে দিল। ছেলেটি আবার আমার ঘরে ঢুকলো, ঢুকে দরজা বন্ধ করলো, তারপরে আবার বেরিয়ে গেল। তা এটার রহস্যটা কি? তখন 1টা বাজে রাত্রি। তাহলে 11টা 40 থেকে 1টা পর্যন্ত রাত্রির বেলা, গভীর রাত, তখন ও দরজা খুলে দিচ্ছে, ছেলেটা ঢুকে আমার ঘরে দরজা বন্ধ করছে। এবার আমি যে ঘরে শুই তার মানে ও যেই ঘরে শোয়, বড় ঘর, তার পাশের ঘরে আমি শুই। এইবার এই কাণ্ডটা কেন হচ্ছে? তারপরে রমেশ বেরিয়ে গেল। হঠাৎ এমন কি হলো যে মেয়েটি সুসাইড করলো? না, এইবার এইটা আমি রমেশকে ফোন করেছি যে, তুই রাত্রির বেলা চুপচুপ করে 9 তারিখে কেন এসেছিলি এবং আমার ঘরের দরজা বন্ধ করেছিলি কেন এত রাত্রে? আমার সে অডিওটা আছে, আমি দেবো আপনাকে। তা ও বলে যে ওইটা দুপুরবেলা হয়েছে। আমি বললাম, দুপুরবেলা না, রাত্রির বেলা। রাত্রিরের সিনারিও তো আলাদা হয় সিসি ক্যামেরার, আর টাইমটা দেখাচ্ছে তো। তো তখন আর কথা বলে না, বললো আমাকে তুমি ভিডিও পাঠিয়ে দিও, আমি দেখে বলবো। তারপরে আমি আর আমার ব্যাংকে যাওয়ার দরকার ছিল। আমি শান্তাকে বললাম যে, শান্তা, তুই দরজা খুলে দিচ্ছিস, ওকে বারবার দেখাচ্ছিস, তুই কেন এটা করেছিলি?
আচ্ছা ঠিক আছে, তুই এখন স্নান খাওয়া দাওয়া কর, আমি ব্যাংক থেকে এসে তোকে ভিডিওটা দেখাবো বলে আমি ব্যাংকে চলে গেছি। এবার আমি 3টে থেকে 4টে পর্যন্ত ব্যাংকে মানে হেঁটে এসেছি তো ব্যাংকের কাজ করে। বাড়ি এসে দেখছি সব দরজা টরজা হাট করে খোলা এবং শান্তা কোথাও নেই। আমি খুঁজছি, কোথাও পাচ্ছি না। তখন আমি কাউন্সিলরকে ফোন করলাম যে ও কি ওর দিদির বোনেদের বাড়ি অথবা বসিরহাটে চলে গেল। তখন আমি কি মিসিং ডায়েরি করবো? তাপস বললো কি বাথরুমটা দেখেছেন? আমি না বাথরুম তো এমনি খোলা দেখছি। তখন বলে তাও ঢুকে দেখুন। তা আমি ঢুকে দেখি বাথরুমের একদম কোণার দিকে যেখানে কমোড থাকে ওই কোণার দিকে ও হাঁটু মুড়ে বসে আছে, মুখে কালশিটে এবং একটা মশারির দড়ি মানে কোনো রকমের বসানো। এইবার আমি তো তখন ও কি সুসাইড করেছিল? এখন সবাই বলছে হয়তো সুইসাইডই করেছে, কিন্তু আমার ধারণা যে এই ইন্ডিমিন টাইমে এই যে 1 ঘন্টা আমি বাড়ি ছিলাম না, ব্যাংকে ছিলাম, তখন রমেশকে যেহেতু আমি ব্যাংকে যেতে যেতে ফোন করেছিলাম যে তুই এটা এই অসভ্যতাটা কেন করলি, আমাকে উত্তর দিতে হবে। আমার ধারণা যে রমেশ ভয় পেয়ে যে শান্তা যদি বলে দেয়, তাও দিদি তো ছাড়বে না, শান্তা যদি বলে দেয় যে কেন এটা হয়েছে, তাই জন্য শান্তাকে হয়তো মেরে দিলেও দিতে পারে, কেননা ও নিজে বাঁচার জন্য এটা করতে পারে। এটা তাহলে আপনি বলছেন রমেশ মানে অনুমান করছেন যে মেরেছে? একেবারেই অনুমান করছি যে রমেশ পুরো দায়ী, কেননা ওকে ব্ল্যাকমেল করে টাকা নিত। তার অভিযোগ 2 বছর ধরে বাড়ির জঙ্গল সাফাই কর্মী রমেশ বিশ্বাসের সঙ্গে শান্তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। প্রতি মাসে শান্তা টাকা চুরি করে রমেশকে দিত। গভীর রাতে রমেশ লুকিয়ে শান্তার কাছে আসতো। এবার কিছু বছর 2 ধরে রমেশ বিশ্বাস বলে একটি ছেলের সঙ্গে একটু ঘনিষ্ঠতা গড়ে ওঠে। ও আমার বাড়ি জঙ্গল সাফাইয়ের কাজ করতে আসতো। ও জগদ্দল কোথায় ওই ময়লা ডিপোতে কাজ করে, আমার এলাকারই ছেলে, তো কাউন্সিলরের বাড়ির পাশে। এইবার আমি যে যখন একটা ফোন রেকর্ড থেকে বুঝতে পারলাম যে মানে সম্পর্কটা বাজে দিকে যাচ্ছে, আমি ওদের দুজনকেই বললাম, ওরা হাতে পায়ে ধরলো যে আর হবে না। রমেশও পায়ে ধরলো, শান্তাও পায়ে ধরলো, শান্তনু মণ্ডল, ওকে আমি শান্তা বলি। তারপরে যাই হোক, রমেশকে বললাম তুই আসবি না, আসতো না। হঠাৎ শুনলাম যে শান্তা রাস্তাঘাটে ওর সঙ্গে দেখা করে, কথা বলে। যাই হোক, তাও আমি মাথা ঘামাইনি যে কথা বলে আর কি অবস্থা। আমি বললাম বেশি বাড়াবাড়ি করিস না, যাই হোক কিন্তু কথা বল। তারপরে একদিন রমেশ এলো যে দিদি আমার তো শাশুড়ি মারা গেছে, আমার কাজ নেই, কাজ হয় না, আমার সংসার চলে না, তুমি জঙ্গল পরিষ্কারের ওইটা আমাকে দিয়ে করিও, আমি তো কিছুটা টাকা পাই, 400 টাকা করে দিতাম আর ভাত দিতাম খেতে। এইভাবে আসে, এইবার গোপনে গোপনে ওর সঙ্গে কথা বলে। এবার আমার টাকা চুরি হতে লাগলো, প্রতি মাসে 3,000 4,000 5,000 করে চুরি হতে লাগলো টাকা। বিজলি সরকারের আরও অভিযোগ, কারোর উস্কানিতে শান্তার আত্মীয় স্বজন তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে। তার অভিযোগ, শোকেস থেকে নগদ 50,000 টাকা এবং 2টি সোনার চেন হামলাকারীরা লুট করেছে। তার দাবি পুলিশ তদন্ত করে ঘটনায় জড়িতকে পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। ভগ্নিপতি যেগুলো পার মাতাল সব, ওরা তো জন্মে আসে না, ওকে দেখতেও আসেনি। আর 40 বছর ধরে শান্তা আমার বাড়িতে, ওকে যদি আমি জ্বালাতাম তাহলে ওরা কি একদিন এসে জিজ্ঞাসা করতো না, বলতো না? ওরা তো 40 বছর ধরে রয়েছে, শান্তা একদিন এসে বলেনি যে ওরাই কি ভাঙচুরটা করে ওরা ভাঙচুর। ওরা কতগুলো লুম্পেনকে নিয়ে এসে কতগুলো মহিলাকে গ্যাদার করে, এবং এইটা কারো উস্কানিতে করেছে বলেই আমার ধারণা। আর ওরা ভীষণ মানে কালকে ভাঙচুর মানে কি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, আমি খুন হয়ে যেতাম কালকে। একটা ঘরে কোনো রকমে আমি আত্মগোপন করেছিলাম, আমার ফ্রিজ টিভি বা শোকে সব সমস্ত ভাঙচুর আমার ফুটেজ আছে, বিভৎস, জানলা দরজা সব ভাঙা চুরি গেছে। আমার শোকেসের মধ্যে যেই শোকেসটা আমি ফুটেজ দেখাবো, শোকেসটা চুরমার করেছে। ওই শোকেসে আমার 50,000 টাকা ছিল আর 2টো সোনার চেন ছিল, সেইগুলো মিসিং, সেগুলো পাওয়া যাচ্ছে না। আমার ঘরের চাবি টাবি সমস্ত কিছু মিসিং। আমি আজকে আমার একটা বাক্স ভেঙেছি সবার উপস্থিতিতে, সেটা ভিডিও আছে। ওরা আধার কার্ড চাইতে এসেছিল সকালবেলা এবং এসে খুব বাজে ব্যাপার, চটপাট। থানায় জানিয়েছেন? থানায় আমি জানিয়ে গেছি। কালকে রাতে থানা গেছিল? থানা কালকে রাত্রিরে 2বার গিয়েছিল, পুলিশ গিয়েছিল এবং কথা হয়েছে যে আপনি নিশ্চিন্ত থাকুন। আমি বললাম যে আমাকে হয়তো ওরা মেরেও ফেলতে পারে, বলে অত সোজা না মারাটা, আপনি নিশ্চিন্ত থাকুন। কাউন্সিলরকে জানিয়েছিলেন? কাউন্সিলর পুরোটাই জানে, সবার আগে আমি কাউন্সিলর কি কাউন্সিলর কি বলেছে? কাউন্সিলর বলছে দিদি আমি ব্যাপারটা দেখছি। আর কাউন্সিলর এসেছিল বাড়িতে? হ্যাঁ, বাড়িতেও এসেছিল যে আমি দেখছি।
এবং আপনি নিশ্চিন্ত থাকুন। ও তো ছোটবেলা থেকে আমার বাড়িতে আসে এবং শান্তার হাতে রান্না খেতেও খুব ভালোবাসতো। ও শান্তাদি করতো। ও বলে শান্তাদির মতন যেমন মেয়ে নেই, আপনার মতনও দিদি নেই। ওকে আপনি কি চাইছেন তাহলে এখন? মায়ের মতন ওকে আমি মানুষ করেছি। এখন কি চাইছেন আপনি? আমি চাইছি তদন্ত হোক, সঠিক বিচার হোক, অপরাধী সাজা পাক আপনার এবং নাম? রমেশ সাজা পাক, এটা আমি চাইছি। আপনার নাম? আমি ডক্টর বিজলি সরকার, আমি এক্স প্রফেসর এবং এক্স রিসার্চ ফেলো।